আপনি ট্রেনে করে বাড়ি ফিরছেন, আপনি বুঝতেও পারেননি আপনার সামনে বসা লোকটি আপনাকে প্রাণে মেরে ফেলবে ট্রেনের মধ্যে। আপনি যদি দেশের উপকার করতে চান তাহলেই আপনাকে খুন করা হবে। আপনার উচিত বিহাইন্ড দ্য ফিল্টার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, ভিডিওটিতে লাইক করা, বন্ধুদের সঙ্গে শেয়ার করা। সরকারি চাকরিতে মেয়েদের 33% রিজার্ভেশন একটা বেকার যুবককে আত্মহত্যার দিকে কয়েকবার এগিয়ে দিচ্ছে। এই ধরনের বক্তব্য এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। গত 22শে জুন পশ্চিমবঙ্গের বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছিলেন 1 লক্ষ সরকারি চাকরির নিয়োগ হবে, সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে এবং সেখানে 33% সিট সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এইখান থেকেই কন্ট্রোভার্সি শুরু। নারী পুরুষ বিদ্বেষ সোশ্যাল মিডিয়াতে তুঙ্গে রয়েছে। ছেলেদের বক্তব্য, একটা ছেলে চাকরি করার পরেও একটা বেকার মেয়েকে বিয়ে করে, কিন্তু একটা মেয়ে চাকরি পাওয়ার পর কি বেকার ছেলেকে বিয়ে করবে? দেখুন, কেন একটা মেয়ে বেকার ছেলেকে বিয়ে করে না বা করবে এই বিষয়ে আমরা যাব না, কারণ আমার ভিডিওর টপিক এটা নয়। এখন প্রশ্ন হচ্ছে, এই সংরক্ষণটার কি সত্যি প্রয়োজন ছিল? এমনিতেই সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণ এসসির জন্য 22%, এসটির জন্য 6%, ওবিসি এর জন্য 10%, ওবিসি বি এর জন্য 7%, EWS মানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সাধারণ ক্যান্ডিডেটদের সংরক্ষণ 10%, মানে 45% সিট ছিল জেনারেলদের জন্য। এখন যদি 33% সিট মেয়েদের জন্য থাকে, তাহলে জেনারেল ছেলেদের জন্য থাকে কেবলমাত্র 12% সিট। যে 1 লক্ষ ভ্যাকেন্সি আসবে তার মধ্যে মাত্র 12,000টা সিটের জন্য এত পরিমাণে জেনারেলের ছেলেদেরকে লড়াই করতে হবে। এসসি, এসটি, ওবিসি এবং EWS এর সংরক্ষণ কেন প্রয়োজন সেটা এখানে এক্সপ্লেন করব না। এমনিতেই সরকারি চাকরির সংখ্যা খুবই কম। আসলে বেকারত্ব কাটানোর জন্য একটা রাজ্যে বড় বড় ব্যবসার প্রয়োজন, শিল্পের প্রয়োজন। বড় কোম্পানি হলে সেখানে 100টা ছেলে কাজ করতে পারবে। আমি যখন বড় বাজারে মাল অর্ডার দিতে গিয়েছিলাম তখন দেখেছিলাম সেখানে যারা মুটের কাজ করছে তাদের 90%ই বিহার বা ঝাড়খণ্ডের, আর যারা ব্যবসা করছেন তাদের 90% হয় গুজরাটি, নয় মারাঠি বা রাজস্থানি। আমি জানি রাতের বেলা রাস্তায় মেয়েরা সেফ ফিল করে না। অনেকগুলো চোখ তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দিকে নোংরা ভাবে তাকিয়ে থাকে, টোন টিটকারি কাটে। অল্প বয়সে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের সময় কন্যা দিতে পারলে শ্বশুর বাড়িতে অত্যাচার করা হয়। তাছাড়া কন্যা ভ্রূণ হত্যা, শ্বশুর বাড়িতে টর্চার, বরের পরকীয়া, এই সব কিছুই রয়েছে। কিন্তু এগুলোর জাস্টিফিকেশন কখনোই 33% রিজার্ভেশন হতে পারে না। সংরক্ষণের ধারণাটা পশ্চিমবঙ্গে নতুন নয়। 1993 সালে সংবিধানের 73 ও 74 সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ও পৌরসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষিত করা হয়েছিল। পশ্চিমবঙ্গে 1998 সাল থেকে পঞ্চায়েত প্রধান পদেও মহিলাদের সংরক্ষণ রয়েছে। সেই সময় 39% প্রধান পদ মহিলাদের জন্যই ছিল। 2023 সালে কেন্দ্র 106তম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভা ও বিধানসভাতেও 33% সংরক্ষণ পাশ করেছে। পশ্চিমবঙ্গে মহিলাদের ওয়ার্কফোর্স পার্টিসিপেশন রেট খুবই কম। সেটা 2017-18 সালে ছিল 19.8%। 2023-24 সালে সেটা বেড়েছে, কিন্তু বেশিরভাগটাই কৃষি এবং প্রাইভেট কোম্পানিতে। স্থায়ী সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ এখনো খুবই কম। সেই দিক থেকে বিচার করলে মহিলাদের জন্য সংরক্ষণের প্রয়োজন রয়েছে। কিন্তু সমস্যাটা হলো, গ্রামের যেই মেয়েটার অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছে, 2টো বাচ্চা, সংসার সামলে সে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে, সেই মেয়েটা যে সংরক্ষণের সুবিধা পাবে, ঠিক তেমনই কলকাতা শহরে আইফোন নিয়ে ঘুরে বেড়ানো, বাবার প্রচুর টাকা, প্রিভিলেজ একটা মেয়ে যে কিনা একটা খাতা চাইলে 2 ডজন খাতা পায়, টিউশনের কোনো সমস্যা নেই, সেই মেয়েটাও সেম সংরক্ষণের সুবিধা পাবে। তাই আমি মনে করি মেয়েদের জন্য 33% সিট সংরক্ষণ না করে যদি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের জন্য 10% সিট সংরক্ষণ করা হতো সেটা অনেক বেটার হতো। এমনিতেই এখনকার দিনে ফেমিনিজমের আসল অর্থ পাল্টে গিয়েছে। আগে দাবি ছিল যোগ্যতা অনুযায়ী মেয়েরা
শিক্ষাক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে এবং মাইনে পাওয়ার ক্ষেত্রে ছেলেদের সমান অধিকার পাবে। কিন্তু এখনকার দিনে অনেক মেয়েদের কাছে ফেমিনিজমের অর্থ হয়ে দাঁড়িয়েছে একটা মেয়ে 3 জনের সঙ্গে পরকীয়া করতে পারে। ইটস হার চয়েস। সব মেয়েরা যে ইনোসেন্ট নয় সেটা কেতন আগরওয়ালের মার্ডার কেস থেকেই বোঝা যাচ্ছে। সিয়া গোয়েল তার বয়ফ্রেন্ডের সঙ্গে প্ল্যান করে নিজের ফিয়ান্সে কেতন আগরওয়ালকে মার্ডার করেছে। ঘটনাটা বিস্তারিত বলছি। পুনের এক নামী রিয়েল এস্টেট ব্যবসায়ী বিশাল আগরওয়ালের একমাত্র ছেলে কেতন আগরওয়ালের সঙ্গে পুনেরই এক প্রতিষ্ঠিত ড্রাই ফ্রুটস ও মশলা ব্যবসায়ী পরিবারের মেয়ে সিয়া গোয়েলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। তাদের এঙ্গেজমেন্ট হয় ফেব্রুয়ারিতে এবং বিয়ে হওয়ার কথা ছিল এই বছরই নভেম্বর মাসে। তারা ঠিক করেছিলেন বালিতে প্রি ওয়েডিং শুট করতে যাবেন। তাই গত 6 জুন সিয়া, সিয়ার ভাই সাহিল, কেতন এবং তার বোন 4 জন মিলে মুম্বাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছিল। মাঝপথে তাদের খিদা পেয়ে যাওয়াতে তারা একটা রেস্টুরেন্টে খেতে যায়। সেই সময় সিয়া জানায় সে তার মোবাইল গাড়িতে ফেলে এসছে, তাই মোবাইল নিতে গাড়িতে ফেরত যায়। সিয়া কেতনের পাসপোর্টটা ছিঁড়ে টয়লেটে ফ্লাশ করে দেয়। পরে তারা যখন এয়ারপোর্টে পৌঁছায় তখন বাকিদের পাসপোর্ট থাকলেও কেতনের পাসপোর্ট না থাকাতে তাদের বালি ট্রিপ ক্যান্সেল হয়ে যায়। গত 14 জুন সিয়া আর কেতন লোহাগড় ফোর্টে ট্রেকিং এর জন্য যায়। সেই সময় সিয়া কেতনকে ধাক্কা মেরেছিল। কেতন পাশে থাকা একটা গাছের ডাল ধরে ফেলে, ফলে প্রাণে বেঁচে যায়। সেই সময় সিয়া কান্নাকাটি করে কেতনকে জড়িয়ে ধরে আর বলে সে একটা সাপ দেখেছিল, ফলে কেতনকে বাঁচাবার জন্য ধাক্কা মেরেছিল। কেতন বোকার মতো ভাবে সিয়া তাকে খুব ভালোবাসে আর সিয়া তার নতুন জীবনদাত্রী। 19 জুন সিয়ার জন্মদিন ছিল, তাই 18 জুন আবারও লোহাগড় ফোর্টে ট্রেকিং এ যাওয়ার জন্য কেতনের কাছে সিয়া বায়না করে। কেতন শুরুতে রাজি হয়নি, কিন্তু বুঝতেই পাচ্ছেন কদিন পর বউ হবে এবং মেয়েটা তাকে এত ভালোবাসে, তাই তার কথা ফেলতে পারেনি। তাই তারা পুনরায় লোহাগড় ফোর্টে যায় ট্রেকিং এর জন্য। সকাল 10:30 নাগাদ কেতন যখন 400 ফুট উঁচুতে পাহাড়ের দৃশ্য উপভোগ করছিল তখন সিয়া আবারও তাকে ধাক্কা মারে। এবার কিন্তু কেতন আর প্রাণে বাঁচে না। পাথরে আছড়ে ঘটনাস্থলেই কেতন মারা যায়। তারপর আবার নাটক শুরু হয়। সিয়া কান্নাকাটি করে গার্ডদের ডাকে, বাড়ির লোকদের জানায় দুর্ঘটনা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যাতে লোকজনের কাছ থেকে সহানুভূতি পায়। পুলিশ প্রথমে ভেবেছিল এটা একটা দুর্ঘটনা। দেখবেন যে চুরি করেছে তার বিহেভিয়ারে বোঝা যায় যে সে চুরি করেছে। ঠিক তেমনি কেতনের মৃত্যুর পর সিয়ার আচরণে অসঙ্গতি লক্ষ্য করে কেতনের বোন। কেতনের মা বাবা জানতো কেতন খুবই দায়িত্বশীল ছেলে। তাছাড়া 14 জুনের সাপের গল্পটাও ফেক মনে হয়। তাই কেতনের বাবা লোনাভালা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ দেখতে পায় 18 জুন সিয়া এবং কেতনকে একটি হুডি পরা ছেলে অল্প দূরত্ব বজায় রেখে ফলো করছিল। সে এমন ভাবে টুপি পরেছিল যাতে তার মুখ দেখতে না পাওয়া যায়। সিয়ার কল রেকর্ডিং চেক করে দেখতে পাওয়া যায় একটা নির্দিষ্ট নম্বরের সঙ্গে 1 জানুয়ারি থেকে 18 জুন পর্যন্ত সিয়ার প্রায় 2004 বার কথা হয়েছে। পরে জানতে পারা যায় ওটা চেতন চৌধুরীর মোবাইল নাম্বার। লোহাগড় ফোর্টে যাওয়ার সময় পুলিশ যাতে মোবাইল ট্র্যাক করতে না পারে তাই সে মোবাইলটা অফিসে রেখে গিয়েছিল। অফিসে গিয়ে জানতে পারা যায় চেতন অন্য একজন কর্মচারীর মোবাইল নিয়ে গিয়েছিল। সেই মোবাইলটি ট্র্যাক করে জানতে পারা যায় 18 জুন ওই মোবাইলটির লোকেশন লোহাগড় ফোর্টেই ছিল। পুলিশ দুজনকেই গ্রেফতার করে। মুখোমুখি জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় চেতন আর সিয়া 2025 সাল থেকে রিলেশনশিপে রয়েছে। কেতনের সঙ্গে বিয়ে আটকানোর জন্য দুজন মিলে প্ল্যান করে কেতনকেই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। তারা নাকি ইউটিউবে রিসার্চ করেছিল লোহাগড়ের কোন জায়গা থেকে ফেলে দিলে কেতন পুরোপুরি মারা যেতে পারবে। এক্সামের আগে ইউটিউব ভিডিও দেখে আমি ফিজিক্স পড়তাম, আর এরা কিনা মানুষকে খুন করার প্ল্যান করছে ইউটিউব ভিডিও দেখে। এখন প্রশ্ন উঠতেই পারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? যেসব ফেক নারীবাদী মহিলারা সোশ্যাল মিডিয়াতে বলছেন সিয়া তো মেয়ে, ও বাড়িতে জানাতে পারেনি নিজের প্রেমের কথা, বেচারা বাধ্য হয়ে কেতনকে বিয়ে করছিল। কিন্তু কি করবে, এতই ভালোবাসতো চেতনকে যে বাধ্য হয়ে কেতনকে মেরে ফেলেছে। একবার ভাবুন, সিয়া কিন্তু আমাদের মতো লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে ছিল না। সে পারিবারিক ব্যবসাতে যেতে চায়নি,
তার জন্য তার বাবা আলাদা বেকারি বিজনেস খুলে দিয়েছিল। তার মানে অর্থনৈতিকভাবে সিয়া যথেষ্ট সচ্ছল ছিল। তাছাড়া ওরকম বড়লোক বাড়ির মেয়ে, সোনা গয়না ব্যাংক ব্যালেন্স যথেষ্ট ছিল। এবার প্রশ্ন হচ্ছে, যখন চেতনের সঙ্গে সিয়া রিলেশনশিপে ছিল, তাহলে ফেব্রুয়ারিতে এঙ্গেজমেন্টের জন্য রাজি কেন হলো? সে তো চাইলেই এঙ্গেজমেন্ট ভেঙে দিতে পারতো। সিয়া চাইলেই চেতনের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারতো, কিন্তু না, তার কাছে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করার থেকে অন্যের কুলের ছেলেকে মেরে ফেলাটা বেশি সোজা মনে হয়েছে। যেহেতু 14ই জুন একা ধাক্কা মেরে ছেলেটাকে মেরে ফেলতে পারেনি, সেই কারণে 18ই জুন দুজন মিলে ধাক্কা মেরেছিল যাতে ছেলেটা পাকাপাকি ভাবে মারা যায়। কেতনের মা বাবা বলছে, যদি সিয়া একবার বলতো সে বিয়ে করতে চায় না, তাহলেই এই বিয়ে ভেঙে দিতাম। আপনারা অবশ্যই বিয়ে করার আগে সেই ছেলেটি বা মেয়েটির বিষয়ে ভালো করে খুঁটিনাটি যাচাই করে নেবেন। পূর্বে কার সঙ্গে সম্পর্ক ছিল, আদৌ কি গোপন প্রেমিকের সঙ্গে এখনো সম্পর্ক আছে। তারপর যদি বোঝেন ঠিকঠাক, তবে বিয়ে করতে এগোবেন, নয়তো সারা জীবন সিঙ্গেল থাকবেন, তাও ভালো। এবার আমরা আসবো ডিম বিতর্কে। আপনারা সবাই জানেন, বাজেটে ঘোষণা করা হয়েছে মিড ডে মিলের দায়িত্ব এবার থেকে ইসকনের হাতে। ইসকনের সহযোগিতা স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তারপরেই শুরু হয়েছে কন্ট্রোভার্সি, কারণ ইসকন প্রেফার করে নিরামিষ খাবারকে, কিন্তু বাঙালি বাচ্চারা তো আমিষ খায়। মানে এবার থেকে সেই বাচ্চাগুলোর পাতে আর ডিম পড়বে না, তাদেরকে নিরামিষ খাওয়ানো হবে। বিজেপি শাসিত 12টি রাজ্য থেকে মিড ডে মিলে ডিম বাদ দেওয়া হয়েছে। ডিম কেন এতটা ইম্পর্টেন্ট সেটা বলি। দেখুন, ছোট ছোট বাচ্চা, তাদের সবারই প্রোটিনের প্রয়োজন। 6 থেকে 7 টাকার একটা ডিমে প্রায় 6 থেকে 7 গ্রাম প্রোটিন থাকে। সেই ইকুইভ্যালেন্ট প্রোটিনের জন্য পনিরে খরচা হবে 20 থেকে 25 টাকা। এবার সরকারি অনুদানে চলা মিড ডে মিলে কি বাচ্চাদের নিয়মিত পনির দেওয়া সম্ভব? এবার আসছি সোয়াবিন মানে সোয়া চাংসের কথায়। ইকুইভ্যালেন্ট প্রোটিনের জন্য সোয়াবিনে খরচা হবে 2 থেকে 3 টাকা, মানে অনেক সস্তা। কিন্তু সমস্যা হচ্ছে, ডিমের বায়োলজিক্যাল ভ্যালু সোয়াবিনের থেকে অনেক বেশি। মানে আমাদের বডিকে শুধু প্রোটিন দিলেই তো হলো না, বডি সেই প্রোটিনটাকে শোষণ করতে পারছে কিনা সেটাও জরুরি। তো ডিমের ক্ষেত্রে আমরা যতটা প্রোটিন পাই পুরোটাই আমাদের বডি শোষণ করতে পারে, কিন্তু সোয়াবিন থেকে যে প্রোটিনটা পাওয়া যায় সেটা পুরোটা আমাদের বডি শোষণ করতে পারে না। এবার ইসকনের অটোমেটেড কিচেন থাকাতে বাচ্চাদের খাবারে হাইজিন মেনটেন হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। বাকি রইল ডিমের কথা। সরকার থেকে না হয় সপ্তাহে 2 দিন করে আলাদাভাবে ডিম সিদ্ধ দিয়ে দেয়া হবে। ইসকনকে ডিমের দায়িত্ব নিতে হবে না। আমি যখন স্কুলে পড়তাম, প্রত্যেকবার গুনে নিয়ে যাওয়া হতো কতজন স্টুডেন্ট রয়েছে, সেই অনুযায়ী ডিম আসবে। কিন্তু যখনই ডিম নিয়ে আসা হতো 10 থেকে 15টা করে ডিম কম পড়তো। ওরা বলতো কিছু স্টুডেন্ট 2টো করে ডিম নিয়ে নিয়েছে, তাই এমনটা হয়েছে। অথচ বছরের পর বছর এমনই চলেছে। আমরা কোনোদিনও জানতেই পারিনি কোন মেয়েটা 2টো ডিম নিয়েছে। বেআইনি বিল্ডিং ভেঙে গিয়ে 9 জন মারা গিয়েছেন। কলকাতার তারাতলায় চা গুদামে নির্মাণ কাজ চলছিল। সেখানে প্রায় 60 থেকে 70 জন কাজ করছিলেন। হঠাৎ করেই একটা বিম নড়তে শুরু করে। আশেপাশের কর্মীরা বুঝতে পেরেছিল কিছু একটা হতে চলেছে, কিন্তু মালিকের ভয়ে তারা কেউ কাজ ছেড়ে কোথাও যায়নি। যখন ছাদ ভেঙে পড়ে অনেকে পালিয়ে যেতে পেরেছে, কিন্তু যারা পালাতে পারেননি তাদের মধ্যে 9 জন মারা গিয়েছেন আর 20 জন আহত হসপিটালে ভর্তি। আপনাদের পাপের ফল। যারা মারা গিয়েছেন তারা পরিযায়ী শ্রমিক, মানে এনাদের কারোর কোনো ইন্স্যুরেন্স নেই, টাকা পয়সাও নেই সেরকম জমানো। এবার এনাদের পরিবারের কি হবে? আগের সরকার থাকলে যেমন টাকা দিয়ে দিতেন, এই সরকারও টাকা দিচ্ছেন, কিন্তু টাকাটাই কি সব? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি বলেছেন, এই বিল্ডিং এর প্ল্যানটা টিএমসি আমলে 17ই জানুয়ারি স্যাংশন হয়েছিল। কেএমসির ইঞ্জিনিয়াররা বলেছেন এই প্ল্যানটা ডিফেক্টিভ ছিল, এই ডিফেক্টিভ প্ল্যানেই কাজ শুরু হয়েছে, কাউকে ছাড়া হবে না। তিনি ঘোষণা করেন টিএমসি আমলে অ্যাপ্রুভ হওয়া বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলো 31শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। তথ্য বলছে তারাতলার এই জমিটা শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট অথরিটির। এই জমিটা 2024 সালের 1 আগস্ট থেকে 30 বছরের জন্য ইজারা দেয়া হয়েছে বেহারা ব্রাদার্সকে। উদ্দেশ্য ছিল একটা চায়ের গুদাম আর কোল্ড স্টোরেজ বানানো। রিপোর্ট বলছে এই জায়গাটিতে এর আগেও 4 বার গোডাউন বানানো হয়েছিল
এবং ভাঙা হয়েছিল। তারপরেও এই জায়গাটায় গোডাউন বানানোর অ্যাপ্রুভাল দিয়েছিল কাউন্সিলর আনওয়ার খান। সব জায়গায় টাকা নিতে নিতে বৃহত্তর কলকাতাকে মৃত্যু পুরুতে আপনারা পরিণত করেছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন, ইল্লিগাল কনস্ট্রাকশন গুলোকে অ্যাপ্রুভাল দিয়ে নিজেদের পকেটে টাকা ভরেছিল টিএমসির লোকজন। প্রত্যেকবার এরকম ঘটনা ঘটলেই মমতা ব্যানার্জি হাজির হয়ে যেতেন 10 লাখ টাকা দেওয়ার জন্য। টাকাটাই যেন সব, মানুষের প্রাণের কোনো দাম নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে। শুধু কি মেয়েরা আনসেফ, নাকি ছেলেদেরকেও যখন তখন খুন করা হতে পারে? গুরুজনরা বলেন মাতালদের সঙ্গে তর্ক করতে নেই। আপনি ট্রেনে করে বাড়ি ফিরছেন, আপনি বুঝতেও পারেননি যে আপনার সামনে বসা লোকটি আপনাকে প্রাণে মেরে ফেলবে ট্রেনের মধ্যে। ঘটনাটা বিস্তারিত বলি। গত 23শে জুন মুম্বাইয়ে চার্চ গেট নালাসোপাড়া ফার্স্ট লোকালে করে মায়াঙ্ক লোহার নামক একটি ছেলে বাড়ি ফিরছিলেন। সেই সময় খুব বৃষ্টি হওয়াতে তিনি চেয়েছিলেন ট্রেনের দরজাটা বন্ধ করে দিতে। সেই ট্রেনেই যাচ্ছিল রোশন সুবর্ণা নামক অন্য একজন লোক। কাজ থেকে ফেরার সময় এক বোতল রাম খেয়ে সে মস্তিতে ছিল। তার মনে হচ্ছিল বৃষ্টির মধ্যে ট্রেনের দরজাটা খোলা থাকুক, বৃষ্টির ছাপটা আসুক। কিন্তু মায়াঙ্কের মনে হচ্ছিল দরজাটা বন্ধ করতেই হবে। দু এক কথায় তর্ক এবং রোশন তার হাতে থাকা ছুরিটি মায়াঙ্কের পেটে ঢুকিয়ে দেয়। बोरीवली स्टेशने ट्रेन थामतेই রোশন পালিয়ে যায়। তবে সিসিটিভি ক্যামেরায় পুলিশ দেখতে পান রোশনের সাথে কার্গো হ্যান্ডেলিং কোম্পানির লোগো। ফলে পুলিশ কোম্পানিতে খোঁজ করেন। তারপর তার ব্যক্তিগত তথ্য পেয়ে মোবাইল ট্র্যাক করে তাকে খুঁজে পাওয়া যায়। সে ব্যাঙ্গালোরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তাকে গ্রেফতার করেছে। কিন্তু একবার ভাবুন তো মায়াঙ্কের বাড়ির কথা। ছেলেটা ট্রেনে করে বাড়ি ফিরছে, কিন্তু আর বাড়ি ফিরতে পারলো না। কোন এক মাতাল তাকে খুন করেছে ট্রেনের মধ্যে। তাই আপনাদের বলবো, মাতাল মানুষের সঙ্গে তর্ক করতে যাবেন না। তাকে যতটা সম্ভব এড়িয়ে যান, কারণ সেই ব্যক্তিটি কখন কি করতে পারে তা আপনার ধারণার বাইরে। ভরত ভূষণ তিওয়ারি বিহারের ভোজপুর জেলার পিটোলি গ্রামের এক সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা কাশীনাথ তিওয়ারি বিহার পুলিশের একজন ড্রাইভার ছিলেন। ভরত বিএসসি পাশ করে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এলাকায় সমাজকর্মী হিসেবে তার যথেষ্ট সুনাম ছিল। বিশেষ করে করোনার সময় গরিবদের সাহায্য করা এবং গঙ্গা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এবং বাড়িহারা মানুষদের অধিকারের জন্য তিনি কথা বলতেন। তিনি সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে স্থানীয় প্রশাসনের দুর্নীতি ও গাফিলতির বিরুদ্ধে ভিডিও পোস্ট করতেন। শহীদ ভগৎ সিংকেই তিনি নিজের আদর্শ মানতেন। नेता मंत्री या अधिकारी पाया जाता है भ्रष्टाचार में, तो उसको तुरंत सजाए मौत दे दिया जाता है। हमारे देश में ऐसे लोगों का जनसंख्या बहुत ज्यादा है, ये केवल देश को लूटना चाहते हैं और अपना संपत्ति बढ़ाना चाहते हैं। গঙ্গা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের যে পুনর্বাসন দেয়া হয়েছিল, সেই এলাকাতে অনেকদিন ধরেই মাটি ভরাট করা হচ্ছিল না। সেই দাবি করে ভরত লাইভ ভিডিও করেছিল 16ই জুন। সেখানে তিনি একটা দেশি পিস্তল দেখিয়ে বলেছিলেন, मैं जितने भी साले ऐसे मक्कार लोग हैं, गद्दार लोग हैं, देशद्रोही लोग हैं, सबको समाप्त कर दूंगा। যদি সরকার থেকে তাড়াতাড়ি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তিনি সরকারের বিরুদ্ধে লড়াই করবেন। সেই দিনই শাহপুর থানার এসএইচও তার টিম নিয়ে ভরতের বাড়িতে যান। সেখানে পুলিশের সাথে ভরতের তর্কাতর্কি হয়। একটা পর্যায়ে ভরত বন্দুক তোলে পুলিশের দিকে। তারপর তার মা এসে তাকে থামিয়ে দেন। সেদিন পুলিশ কোনো অ্যাকশন না নিয়ে ফিরে আসে। এরপর পুলিশ জানায় ভরত তিওয়ারি মানসিকভাবে অসুস্থ, তাই পরের দিন তারা ভরতকে নিয়ে যাবেন মেন্টাল হেলথ সেন্টারে। গত 17ই জুন ভোজপুর পুলিশ এবং বিশেষ টাস্ক ফোর্স ভরতের বাড়িতে বুলেট প্রুফ জ্যাকেট পরে হাজির হয়। ভরত ফেসবুক লাইভ শুরু করেন এবং তারপর পিস্তল হাতে বাড়ি থেকে বেরিয়ে যান। সেই সময় ভরত বলেন, যদি পুলিশ তার সব দাবি মেনে নেয় তাহলে তিনি আত্মসমর্পণ করবেন। পুলিশ বলে যে হ্যাঁ, তার দাবি মেনে নেওয়া হবে। তাই ভরত নিজের থেকে 20 মিটার দূরে পিস্তলটা ফেলে দেন এবং তারপরে লাইভ বন্ধ হয়ে যায়। हथियार इनको दे दिया गया। इन लोगों के द्वारा बोला गया है कि आपकी सारी मांगे जो समाज और देश के लिए है वो पूरी की जाएगी। तो जब ऐसा बात है कि मांगी पूरी की जाएंगी तो मुझे
शस्त्र नीचे डालने में कोई समस्या नहीं है। লাইভ বন্ধ হওয়ার ঠিক পরেই এসটিএফ এর একজন সিপাহী অক্ষয় কুমার ভরতের উরুতে প্রথম গুলি চালান। ভরত মাটিতে পড়ে গেলে আরো কয়েক রাউন্ড গুলি চালানো হয়। পুলিশ ভরতকে প্রথমে আরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাটনার পিএমসিএইচ এ রেফার করা হয়, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ভরত মারা যান। पागल है। हट हट। ये देखिए स्टार्ट हो गया। मार मार मारो मारो लो। পুলিশের দাবি লাইফ বন্ধ হওয়ার পর ভরত নাকি আবার বন্দুকটা তুলে নিয়েছিল এবং পুলিশকে গুলি করার চেষ্টা করেছিল, কিন্তু ভিডিওতে দেখা গিয়েছিল ভরতের থেকে বন্দুকটা অনেকটা দূরে ছিল, বরঞ্চ পুলিশের আরো কাছাকাছি ছিল বন্দুকটা। তাছাড়া ভরতের নিচের অংশে 4 থেকে 5টা গুলি করা হয়েছে। পুলিশের দাবি আত্মরক্ষার জন্য ভরতকে থামাতে তারা নাকি 2টো গুলি করেছিল, কিন্তু দেখে বোঝা যাচ্ছে ভরতকে কাছ থেকে 4-5টা গুলি করা হয়েছে। সেটা কখনোই থামানোর জন্য নয়, বরং হত্যা করার জন্য। পুলিশ বলছে ভরত পাগল ছিল, কিন্তু এখানেই তো প্রশ্ন আসে, একজন মানুষ যদি মানসিকভাবে অসুস্থ থাকে তাহলে তো তার জন্য সাইকিয়াট্রিস্ট পাঠানোর কথা, এসটিএফ কেন পাঠানো হলো? এরপর ভোজপুর পুলিশ 3টে এফআইআর দায়ের করে। 1, ভরত, তার ভাই চন্দন এবং তার বাবা বেআইনিভাবে বাড়িতে অস্ত্র রাখতো। নাম্বার 2, ভরত পুলিশের ওপর হামলা করে এবং হত্যা করার চেষ্টা করে। এটা যদিও নিজেদেরকে বাঁচানোর জন্য করেছে, যাতে বলতে পারে ভরত আক্রমণ করতে চেয়েছিল, তাই নিজেদের আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালিয়েছে। নাম্বার 3, বিটৌলি গ্রামের মুখ্য, ভরতের ভাই এবং 141 জন গ্রামবাসীর বিরুদ্ধে দাঙ্গা এবং সরকারি সম্পত্তি নষ্ট করার চেষ্টার অভিযোগ করা হয়, যাতে কেউ প্রতিবাদ না করতে পারে। অনেকে দাবি করছেন ভরতের কাছে নাকি পুলিশের উচ্চ পর্যায়ভুক্ত কিছু কর্মচারীর সিক্রেট ভিডিও ছিল, সেই জন্যই তার সাথে এরকম করা হয়েছে। তবে এটা সত্যি কি মিথ্যা জানা নেই। অবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, ছেলেটা তো মানুষের উপকার করতে চেয়েছিল, তার জন্যই কি তাকে মেরে ফেলা হলো? হ্যাঁ, আমি মানছি অস্ত্র নেওয়া বা পুলিশের দিকে বন্দুক তাক করা এগুলো অন্যায়, কিন্তু যখন পুলিশ বলছে সে মানসিকভাবে অসুস্থ, তাহলে তো তাকে মানসিক হাসপাতালে পাঠানো দরকার ছিল, গুলি করার তো দরকার ছিল না। আমাদের সমাজে প্রতিনিয়ত এমন অনেক ঘটনা ঘটছে যেগুলো নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত, কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারি না। এছাড়াও আমি বহুবার ভেবেছি ইউটিউব চ্যানেলটাকে কন্টিনিউ করব, কিন্তু কোনোভাবেই যেন আর করে উঠতে পারি না। তাই লং ভিডিও বানিয়েছি, যেখানে আমার মনে হওয়া সবকটা বিষয় নিয়েই আলোচনা করেছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আপনার ওপিনিয়ন কমেন্টে লিখে জানাবেন, আর অবশ্যই বিহাইন্ড দ্য ফিল্টার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, কারণ আপনার সামনে থাকা মাতাল লোকটি আপনাকে খুন করতে পারে। আপনার স্ত্রী নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে প্ল্যান করে আপনাকে খুন করতে পারে। আপনি সমাজের জন্য ভালো কাজ করছেন, আপনাকে খুন করা হতে পারে। বাই।